বুকনুক বাংলায় সবাইকে আমন্ত্রণ। আজকে আমি পড়ছি সমরেশ মজুমদার রচিত তার বিখ্যাত উপন্যাস কালবেলা। একটু অস্বস্তির গলায় এসে জিজ্ঞাসা করলো, আপনি যাবেন না? সব অসুখে কি একই ওষুধ খান আপনি? মানে পরোপকার করতে গিয়ে এত তাড়াহুড়া করছেন কেন? সেন্ট্রাল অ্যাভিনিউ যে আমার পথ তা আপনাকে কে বলল? অনিমেষ বলল, আপনি এত বেঁকিয়ে কথা বলেন কেন? সবসময় মানুষকে বিদ্ধ করে কি আনন্দ পান কে জানে। কোথায় থাকেন আপনি? কেন, এখন কি আপনার উপর দায়িত্ব দেওয়া হয়েছে আমাদের দেখাশোনা করার? যদি বলি তাই, অবশ্য আপনার আপত্তি থাকলে আলাদা কথা। এটাও কি সংগ্রামী পদক্ষেপ? আর কিছু বলবেন? তাহলে একেবারে বলে ফেলুন। আপনাদের কাণ্ড কারখানা দেখে মাথা ঠান্ডা রাখা মুশকিল। একটু ঠান্ডা করে বলুন কোন দিকে যাবেন। মেয়েটি একটুক্ষণ অনিমেষের মুখে দিয়ে তাকিয়ে বলল, সেদিন বলেছিলেন না যে মফস্বলের ছেলে আপনি? ওটা তো সহানুভূতি আদায়ের ছল। কিন্তু এর মধ্যেই কথা না শেষ হতেই হেসে ফেলল সে। অনিমেষ দেখল ঠাসা দাঁতের ভিড়ে গজদাঁতের আদল, যেটা হাসিটাকে আরও সুন্দর করে। সেটা চোখে পড়ে অনিমেষ একটুও রাখতে পারল না এই কথাটা শুনে। বলল, আপনি এক নাগারে ঝগড়া করে যাচ্ছেন? মেয়েটি আবার গম্ভীর হওয়ার চেষ্টা করলো। কলেজ স্ট্রিটের দিকে মুখ করে জিজ্ঞাসা করলো, এদিক দিয়ে যাওয়া যাবে না? আপনি কোথায় যাবেন এখনও বলেননি। যদি আপত্তি থাকে তবে। আপত্তির কী আছে? আমাদের বাড়ি বেলঘরিয়া, শিয়ালদা দিয়ে গেলে সুবিধা হয়। আপনি ওদিকে গেছেন? না, আমি যদি শিয়ালদা অবধি যাই তাহলে। চলুন। কলেজ স্ট্রিট দিয়ে যেতে অনিমেষের একটু অস্বস্তি ছিল, কারণ এখনও প্রচুর পুলিশ ভ্যান এদিক ওদিক দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে কেউ নিশ্চয়ই গোলমালের সময় তাকে মাঝরাস্তা টিয়ার গ্যাসের শেল কুড়োতে দেখতে পারে। সুতরাং এখনও মুখোমুখি হলে ধরে ফেলা বিচিত্র কিছু নয়। কিন্তু মেয়েটির কাছে এসব কথা বলতে সংকোচ হচ্ছিল। সত্যি তো, শিয়ালদা যাওয়ার জন্য সেন্ট্রাল অ্যাভিনিউ ঘোরার কোনো মানে হয় না। দু একজন মানুষ সন্তর্পণে ফুটপাথ ধরে হাঁটছে। ওরা ট্রামটাকে সরিয়ে নেবার ব্যবস্থা করা হচ্ছে ততক্ষণে। অনিমেষ বলল, আসুন এই কলেজ স্কোয়ার দিয়ে বেরিয়ে যাই। ওরা যখন রাস্তা পার হয়ে এই ফুটপাতে এলো, তখন একজন অত্যন্ত অবহেলায় হাত মেরে ওদের চলে গেল। মেয়েটি চাপা গলায় বলল, ওরা আমাদের কেয়ারই করছে না। কলেজ স্কোয়ারের ভিতরে ঢুকে একটু সহজ হলো অনিমেষ। সামনে সামনে বিদ্যাসাগরের স্ট্যাচু এবং জড়ভরতের মতো তাকিয়ে। এইসব মূর্তিগুলো দেখলে ইদানিং অস্বস্তি হয় ওর। সে সময়ের মানুষগুলোকে আমরা আস্তে আস্তে লিলিপুট বানিয়ে ফেলেছি। মির্জাপুরের কিছু দোকান খোলা, মোড়ে মোড়ে জটলাগুলো বোধ হয় আজ দুপুরে ঘটনা নিয়ে ব্যস্ত। অর্থাৎ বিমানের পরিকল্পনা সার্থক হয়েছে। অবশ্যই এটাকে একরকমের জয়লাভই বলতে হবে। টুকরো টুকরো করে যদি সফলতা আসে, সেগুলো একসময় জোড়া দিয়ে দিলেই পূর্ণতা পাবে। মেয়েটি হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা আজকে যা করলেন তাতে আর ভালো কি হবে বলতে পারেন? অনিমেষ বলল, এরকম মেরুদণ্ডহীন আমরা নই সেটা প্রমাণ হলো। তাই নাকি? বাঁকা চোখে তাকালো মেয়েটি। পাড়ার গুন্ডারা যখন পুলিশের সঙ্গে বোমা নিয়ে লড়াই করে, তখন তাদেরও মেরুদণ্ডহীন বলা মনে হয় না? আশ্চর্য, দুটো ব্যাপার এক হলো। ওরা লড়ছে কোনো কারণ ছাড়াই, জাস্ট ভণ্ডামি করতে। অনিমেষ বিরক্ত হলো। মেয়েটি বলল, আপনাদের কারণটা কি? না ভিয়েতনাম আমেরিকা অত্যাচার করছে তাই কলকাতায় ট্রাম পোড়াও, পুলিশ মারো, সাধারণ মানুষকে অসুবিধাতে ফেলো, এটা কি মহৎ ব্যাপার? ভ্রু কুঁচকে গেল অনিমেষের। আপনি কি বলতে চাইছেন? দেখুন, আমি সাধারণ মানুষের দলে। মাথায় যদি অন্য চিন্তা না থাকে, তাহলে যে কেউ বুঝতে পারবে এগুলো হলো স্ট্যান্ড নেওয়ার চেষ্টা, নিজেদের অস্তিত্ব প্রমাণ করা সহজ রাস্তা। আচ্ছা, সত্যি কি আপনি নিজেকে কমিউনিস্ট ভাবতে পারেন? কমিউনিস্ট? আমি ঠিক জানি না, তবে আমি এমন সমাজ ব্যবস্থা চাই যে কোনো বৈষম্য থাকবে না। সেটা তো আর আকাশ থেকে নেমে আসবে না, তাই তার জন্য কতগুলো আদর্শ সামনে রেখে এগোতে হবে। সেই ক্ষেত্রে কমিউনিজমের কোনো বিকল্প নেই। বেশ, আপনার দল যা করছে তা কি সাম্যবাদের লক্ষণ? কেন জানি না আমার মনে হচ্ছে আপনারা ভুল করছেন। আপনি কি কংগ্রেস সরকারকে সমর্থন করেন? মোটেই না, কিন্তু আমার মনে হয় আপনাদের দল সরকারে এলে আরেকটা কংগ্রেসি সরকার হবে। টাকার এপিট আর ওপিট। চট করে নিশীথবাবুর মুখটা মনে পড়ে গেল অনিমেষের। জলপাইগুড়ি জেলা স্কুলের যে মাস্টার মশাই তাকে প্রথম দেশ সম্পর্কে সচেতন করেছিলেন, তারও তো একই বক্তব্য ছিল। কথাটা এখন স্পষ্ট মনে আছে। এদেশে কমিউনিস্ট সরকার হওয়া মুশকিল। যদি কখনো হয়, আমরা যা যা করছি ওরা ওটাই নকল করবে, আর যা করিনি সেটা করছে না। উপরন্তু ওদের বাড়তি সমস্যা হলো যে ফ্রাঙ্কেনস্টাইনের এখন ওরা যে জন্ম দিচ্ছে, তাদের সামলানো তখন মুশকিল হয়ে পড়বে।
একজনকে ক্ষমতা থেকে সরাতে তুমি 10 রকমের ভাওতা দিতে পারো, কিন্তু নিজে ক্ষমতায় এলে দেখবে সেই ভাওতাগুলো 100 রকমের হয়ে গেছে। কমিউনিস্ট পার্টির মাথা বা মাঝারি নেতাদের চেনে না অনিমেষ, কিন্তু প্রথম দিন থেকেই বিমানের কথাবার্তা ওর তেমন পছন্দ হয় না। সবসময় একটা চাপা মনোভাব, কেউ প্রতিবাদের ভঙ্গি করলে সেটা যেন বিমানে সহ্য হয় না। কিন্তু একজন লোককে দিয়ে সেটা যখন সত্য, তখন অন্য কোনো বিকল্প দলের কথা ভাবা যায় না। ছাত্র পরিষদের সচিন সেদিন ওদের যে মতবাদের কথা বলছিল, কিংবা মুখলেশ যা করতে চায়, সেটা তো শুধুই ভাবপ্রবণতা, অবলম্বন ছাড়া কোনো সার্থকতা আসে না। আসলে মানুষের সহজাত ধর্ম হলো চট করে হতাশ হয়ে পড়া। কাজ শুরু করার আগে যারা ব্যর্থ পরিণতির কথা চিন্তা করে, তারা তো কিছুই করতে পারবে না। মেয়েটি বলল, কি ভাবছেন তখন থেকে? অনিমেষের খেয়াল হলো ওরা শিয়ালদা স্টেশনের কাছাকাছি চলে এসেছে। এদিকের অবস্থা প্রতিদিনের মতোই স্বাভাবিক। এই যে মাত্র মাইলটাকে দূরে অমন কাণ্ড হয়ে গেল, এই এলাকা দেখলে কেউ বুঝতে পারবে না। অনিমেষ বলল, কিছু না, পরে একদিন আপনার সঙ্গে এ ব্যাপারে কথা বলবো। আপনার ট্রেন কটায়? এখন তো ঘন ঘন ট্রেন, আপনাকে এত দিনে কষ্ট দিলাম। কষ্ট কি? শিয়ালদা এলে আমার মন ভালো হয়ে যায়। সে কি, কেন? স্টেশনে ঢুকলেই রেলগাড়ি দেখতে পাই, আর রেলগাড়ি দেখলে জলপাইগুড়ির কথা মনে পড়ে যায়। ছেলেবেলা এমন একটা জিনিস যা ক্ষত সারিয়ে দিতে পারে, অন্তত কিছুক্ষণের জন্য হলেও। আপনার ক্ষত আছে? ঘাড় বিকিয়ে তাকালো মেয়েটি। কথাটা শুনে চমকে তাকালো অনিমেষ, তারপর হেসে ফেলল। আপনি এমন সব প্রশ্ন করেন যার উত্তর দেওয়া যায় না। তাহলে আপনার এমন কথা বলা উচিত নয় যার অর্থ আপনি জানেন না। নর্থ স্টেশনের দরজায় এসে দাঁড়াতে মেয়েটি বলল, এবার আমি যেতে পারবো। আপনাকে শুধু একটা কথা বলি, ধন্যবাদ। কিছুই করিনি, তা ঠিক। আসলে আমরা মেয়েরা অনেক কিছু অলীক ভয় আগাম কল্পনা করে নিয়ে বিব্রত হই। একটা পুরুষ যা পারে আমিও তাই করতে পারি, কিন্তু যদি কিছু হয়, যদি করে নার্ভাস হয়ে সব গুলিয়ে ফেলাটা আমাদের অভ্যেস হয়ে গেছে। কি করব বলুন? নইলে ক্লাস থেকে বেরিয়ে রোজকার মতো আজও চলে আসতে পারতাম। এই যেমন এলাম। মেয়েটি আবার হাসলো। আমি সঙ্গে এলাম বলে এখন আফসোস হচ্ছে? এটাও কিন্তু মেয়েদের অভ্যাস, গায়ে পড়ে কাদামাখা। ও কথা আমি একবারও বলিনি। এই যা, কি অভদ্র দেখুন তো। আমি আপনি কোথায় থাকেন জিজ্ঞাসাই করিনি। মেয়েটি ঠোঁট টিপে হাসল। হাতিবাগানের একটা হোস্টেলে। আপনি হোস্টেলে থাকেন? ও তাই, মানে আবার কি থিওরি আছে এ ব্যাপারে? হোস্টেলের ছেলেরা একটু ডেসপারেট এবং স্বার্থপর হয়, তাই নাকি? বাহ, এটা তো জব্বর জানা হলো। একা একা থেকে ভাবতে শুরু করে আমি যা করছি তাই ঠিক। বাহ, গুড। জ্ঞান গ্রহণ করার ভঙ্গিতে মাথা নাড়ল অনিমেষ। হঠাৎ যাত্রীদের ভিড় বেড়ে গেল। অফিস ফেরত মানুষ পড়িকি মরি করে ছুটে যাচ্ছে ট্রেন ধরতে। গেটে যে টিকিট কালেক্টর দাঁড়িয়ে আছে, তার ভঙ্গি জগন্নাথের মতো। হাত দুটো আছে কিনা বোঝা যাচ্ছে না। মেয়েটি এবার চলে যাওয়ার ভঙ্গি করতে অনিমেষ জিজ্ঞাসা করলো, টিকিট কাটবেন না? আমার মাসে টিকিট কাটা আছে। হঠাৎ অনিমেষের ইচ্ছে হলো ট্রেনে ওঠার। অনেক দিন ট্রেনে ওঠা হয়নি। জলপাইগুড়ি যাওয়া আসা ছাড়া তো ট্রেনে ওঠার প্রশ্নই ওঠে না। সে বলল, একটু দাঁড়াবেন, আমি টিকিটটা কেটে আনি। কেন, আপনি কোথায় যাবেন? বিস্ময় মেয়েটির চোখে। ট্রেনে চড়তে ইচ্ছে করছে খুব, বলে অনিমেষ দ্রুত গিয়ে কাউন্টারের সামনে দাঁড়ালো। বোধহয় এখন অফিস টাইম বলেই কাউন্টার ভিড় কম। এখনকার যাত্রীদের মান্থলি আছে। যারা হঠাৎ যাত্রী তাদের সময়টা এড়িয়ে আসে। বেলঘরিয়া পর্যন্ত টিকিট কাটলো অনিমেষ। হাতিবাগান দিয়ে একটা বাস যাওয়া আসা করে বেলঘরিয়া পর্যন্ত, ফেরার সময় সেটা আসা যাবে। অনিমেষকে আসতে দেখে মেয়েটি প্ল্যাটফর্মের ভিতর ঢুকে গেল। পাশাপাশি কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে, কিন্তু সেগুলোই বাদরঝোলা ভিড়। অনিমেষ বলল, আরে বাস, এগুলোই উঠবেন কি করে? মেয়েটি বলল, আপনাদের কাছে যেটা অ্যাডভেঞ্চার আনন্দ, আমাদের সেটা প্রাণ বাঁচানোর দায়। নিজে সুখে থাকলে অবশ্যই এরকম কথা বলা যায় না। মানুষকে আঘাত দিয়ে আপনার এক ধরনের আনন্দ হয়, তাই না? মেয়েটি সে কথার উত্তর না দিয়ে, আপনি আমার সঙ্গে হাঁটছেন, এ দৃশ্য পরিচিত কেউ দেখলে কি কৈফিয়ত দেবে? কৈফিয়ত কেন? আপনি আমার সঙ্গে হেঁটে অন্যায় করছেন নাকি? এই সন্ধেবেলা একটা ছেলের সঙ্গে ঘুরঘুর করছি। সমাজটাকে তো আপনারা নিয়ন্ত্রণ করেন। এখন সমাজ বলে কিছু নেই, তাই নাকি? তাহলে সুষ্ঠু সমাজ ব্যবস্থা চান কেন? থতমত হয়ে গেল অনিমেষ। কী কথা থেকে কোন কথায় চলে এলো মেয়ে। এতক্ষণে ওর মনে এক ধরনের হীনভাবতা ছড়ানো শুরু করলো। মেয়েটির সঙ্গে প্রতি মুহূর্তে কথায় হেরে যাচ্ছে। কি, মুখ শুকিয়ে গেল কেন? ভয় নেই? কেউ জিজ্ঞাসা করলে আলাপ করিয়ে দেব, ইনি একজন মহান কর্মী, আজ ইউনিভার্সিটিতে বিপ্লব করে এসেছে। এ কথা শুনলে কেউ আর অন্য কিছু ভাববে না।
মেয়েটি ওকে নিয়ে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চলে এলো। এদিকে লাইনে কোনো গাড়ি নেই, যাত্রী হকার কুলির স্টেশন থেকে গমগম করছে। সেই প্রথম রাত 10টার কথা মনে পড়ল, যেদিন একা জলপাইগুড়ি থেকে এসে শিয়ালদায় নেমেছিল। এখানে এসে প্রথম বোঝা যায়নি কলকাতার অ্যালার্জি হয়েছে, এ কথা ত্রিদীপের মুখে শোনা। এই যে মাঝে মাঝে বিক্ষোভ বা স্ট্রাম্প পোড়ানো নাকি অ্যালার্জির মতো। চিংড়ি খেয়ে অনেকে শরীর কয়েকদিনের জন্য বেরিয়ে আবার যেমন মিলিয়ে যায়। মেয়েটি জিজ্ঞাসা করলো, কোথাকার টিকিট কাটলেন? বেলঘরিয়া। আপনার মতলবটা কি বলুন তো? বুঝলাম না। ন্যাকামি করবেন না। আপনি আমার বাড়িতে যেতে চাচ্ছেন নাকি? আপনার আপত্তি না থাকলে যাব। অনিমেষের মজা লাগছিল। নিশ্চয়ই আপত্তি আছে। আমি একটা উটকো লোককে বাড়িতে নিয়ে যেতে পারি না। বাড়িতে যখন জিজ্ঞাসা করবে কেন এলো, তখন আমি কি বলবো? অ্যাডভেঞ্চার করতে এসেছে? না, বলবেন বেড়াতে এসেছে। আপনি আমাকে কি ভাবেন? একজন শিক্ষিত মহিলা। কোনো শিক্ষিত মহিলা একদিনের আলাপে কোনো ছেলেকে বাড়িতে নিয়ে যায় আদর করে, কোনো প্রয়োজন ছাড়া? আর আপনি বা কেমন লোক, অযাচিত হয়ে আমাদের বাড়িতে যেতে চাইছেন? বললাম তো আপত্তি থাকলে যাব না। শুনেছেন তো আমার আপত্তি আছে। বেশ, যাব না। তাহলে আমার কাছে দাঁড়িয়ে আছেন কেন? টিকিটটা যখন কেটে ফেলেছি তখন ট্রেনে উঠব। সেটা নিশ্চয়ই আপনার আপত্তির অধিকার নেই। না, তা নেই, কিন্তু অন্য কম্পার্টমেন্টে উঠবেন। আপনি আমাকে সাহায্য করেছেন, আমি ধন্যবাদ দিয়েছি। এর বেশি কিছু চাইবেন না। আচ্ছা। কিন্তু অনিমেষ সরে গেল না। মেয়েটির মতো উদ্বিগ্ন করে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো সে। এখন প্ল্যাটফর্মটা ভরে উঠেছে। হঠাৎ খেয়ালে টিকিটটা কেটে একটু অস্বস্তি হচ্ছে এখন। মেয়েটি নিশ্চয়ই সহজ ব্যবহার করছে। যে কোনো ভালো মেয়ে এরকম কথা বলবে। যদিও ওর বাড়িতে যাওয়ার বিন্দুমাত্র বাসনা ওর ছিল না, কিন্তু ওকে খেপিয়ে দিতে ভালোই লেগেছে। মেয়েরা একবার রাগলে বোধ হয় থামতে জানে না। এরা মুখ দেখে তাই মনে হচ্ছে। অনিমেষ চটপট আশেপাশে তাকিয়ে দেখলো কেউ ওদের কথা শুনছে না। দু একজন দূর থেকে আচার খাওয়ার মতো মেয়েটিকে দেখছে বটে, কিন্তু কথা শোনার মতো কাছাকাছি নেই। যদি ওর সঙ্গে বেলঘরিয়া স্টেশনে নেমে বাড়ি অবধি যায়, তাহলে মেয়েটি কী করবে? ব্যাপারটা কল্পনা করতেই হাসি পাচ্ছিল। পাশে দাঁড়িয়ে অমন ক্যাবলার মতো হাসবেন না, ফুস করে উঠল মেয়েটি। অনিমেষ অবাক হওয়ার ভঙ্গিতে বলল, আরে আমি হাসতেও পারবো না? দূরে গিয়ে হাসুন। আপনি বড্ড রেগে আছেন। এরকম যদি অভ্যেস হয় তাহলে অবিলম্বে ডক্টর দেখানো উচিত, কারণ এটা একটা অসুখ। এই সময় ট্রেন এসে গেল প্ল্যাটফর্মে। যাত্রীরা নামতে না নামতে হুড়োহুড়ি শুরু হয়ে গেল সেটা ওঠার। একটু দূরে দাঁড়িয়ে অনিমেষ দৃশ্যটা আতঙ্ক নিয়ে দেখছিল। কয়েক সেকেন্ডের মধ্যে ট্রেনটা ভরে গেল মানুষে। এখনও প্রচুর লোক ছুটোছুটি করছে প্ল্যাটফর্মে, একটু জায়গা পাওয়ার আশায়। চিৎকার চেঁচামেচিতে কিচ্ছু শোনা যাচ্ছে না। এই মানুষগুলো প্রতিদিন এভাবে গাদাগাদি করে মুখ দেখে বোঝা যায় না এরা কত অসন্তুষ্ট কিনা। অভ্যেস বোধ হয় সব কিছু সহজ করে দেয়। এ নিয়ে বিক্ষোভ নেই, তবে এতটুকু না পেলে মাঝে মাঝে অগ্নিকাণ্ড হয়। কতটুকু ন্যূনতম চাহিদা মানুষের, তাই মেটাতে সরকার অক্ষম। আচ্ছা, কমিউনিস্ট পার্টি তো এসব নিয়েও আলোচনা শুরু করতে পারে। সঙ্গে সঙ্গে মেয়েটার কথা মনে হতেই সে মুখ ফিরিয়ে দেখলো সেখানে কেউ নেই। হঠাৎ কী করে যে উধাও হয়ে গেল তা বুঝতে না পারে অনিমেষ চারিদিকে তাকাতে লাগলো। তবে কি ওই ভিড় ঠেলে মেটে উঠে পড়েছে ট্রেনে? এরকম একটা অসম্ভব কাজ একটা মেয়ের পক্ষে এখন আর অসম্ভব বলে মনে হচ্ছে না অনিমেষের। চোখের সামনেও মেয়েদের ঠেলাঠেলি করতে দেখেছে। হঠাৎ কেমন নিঃসঙ্গ মনে হলো ওর। এতক্ষণ কথাটা কাটাকাটি করে মনে হয়নি হঠাৎ ওকে না দেখে তেমন লাগছে। অনিমেষ ট্রেনের কামরাগুলো সাগ্রহ চোখ বোলাতে শুরু করলো। ভেতরে কেউ থাকলে এই ভিড়ের বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। এইভাবে কাউকে খুঁজে বের করা অসম্ভব। কিন্তু অনিমেষের মনে হলো এই অবস্থাতেই যদি ওকে দেখতে পায় তাহলে সে অনেক কিছু ব্যাপার সত্যি হতে পারে। যেন নিজের ভাগ্য যাচাই করার মতো কামরাগুলো দেখা শুরু করলো এবং ভাগ্যের কাছে অপেক্ষা করছে তা দেখে অনিমেষ অবাক করলো। এই কম্পার্টমেন্টের লোক আছে, কিন্তু অন্যগুলোর চেয়ে কম, কারণ সামনে বড় বড় করে মহিলা এবং ফার্স্ট ক্লাসের চিহ্ন দেওয়া। আর তারই জানালায় বসে থাকা মেয়েটি অনেকক্ষণ তাকে লক্ষ্য করছে, এটা বলে দিতে হবে না। কিছুই হয়নি এমনভাবে করে অনিমেষ জানালার পাশে দাঁড়িয়ে বলল, আপনি ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার? বাধ্য হয়ে। আপনি উঠতে পারেন, কারণ এখানে অন্য শ্রেণীর লোকও উঠে থাকে। আপনার অ্যাডভেঞ্চার হয়ে গেল। সে কি, যাবেন না? আর ইচ্ছে নেই। এত তাড়াতাড়ি ইচ্ছে চলে গেল? যার সঙ্গে যাব সেই যখন এরকম ভদ্রতা করতে পারলো। এ কথা আপনার মুখে মানায় না। কি কথা? ভদ্রতা? কেন, আমি কি অভদ্রতা করেছি?
এতক্ষণ যার সঙ্গে এলেন, কথা বললেন, বাড়িতে যেতে চাইলেন, একবারও তার নাম জানতে ইচ্ছে করলো না? আমি মেয়ে, এটাই কি আপনার কাছে সব? অনিমেষ সোজা মুখের দিকে তাকালো। ট্রেনটা এবার ছাড়ছিল। মেয়েটা হাসলো। নিজে কখনো ছোট হইনি, আজ হচ্ছি। আমার নাম মাধবীলতা মুখার্জি। মাধবী? ফুল নয়, আমি শুধুই লতা, মাধবীলতা। অনিমেষ ট্রেনটায় চলে যাওয়ার দেখতে পেল না। এমন বিষধর সাপ আছে, দাঁত বসালেই মুহূর্তে শরীর নীল হয়ে যায়। কোনো বৈজ্ঞানিক তার প্রতিষেধক আবিষ্কার করতে পারেনি। অনিমেষ শুনেছে বিষ যখন শরীরে কাজ করে তখন আপাতত যন্ত্রণার চেয়ে নেশা মানুষকে আচ্ছন্ন করে, ঘুম পায়, এবং সেই খানিক ঘুম কখন চিরকালের হয়ে যায় তা টের পায় না। নতুন হোস্টেলের এই ঘরে গতকালের রাত নির্ঘুম কেটেছে অনিমেষের। চোখের সামনে আকাশের চেহারা পাল্টানো। শেষ ট্রামের শব্দটা ডুবে গিয়ে হঠাৎ কলকাতা শীতল হলো। শেষ পর্যন্ত কখন প্রথম ট্রাম নতুন দিনটাতে টেনে নিয়ে এলো সে টের পায়নি। চোখের পাতায় জোনাকির মতো আগুনের ফুলকি নিচে বেড়ায়, যা সে ঘুমোবে কী করে? আর চোখ খুললেই যার মুখ, সে মাধবীলতা। ভোরের প্রথম আলো যে আন্তরিক হয়, এত সহজ নরম বুকে ছড়ায় জানা ছিল না অনিমেষের। এই আলো যখন পৃথিবীর অনেক জায়গায় এমন সোহাগী হয়ে রয়েছে, কিন্তু অনিমেষের মনে হলো তার মতো এমন আপন হয়ে আর কারো কাছে যায়নি। জীবনে কখনো কোনো নেশা করেনি বা সুযোগ আসেনি, কিন্তু কাল থেকে নিজেকে কেমন নেশাগ্রস্ত মনে হচ্ছে, যেন এই মারাত্মক সাপটা আচমকা ছোবল বসিয়ে দিয়ে গেছে। এখন আর কিছু করার নেই। অথচ মাধবীলতাকে গতকাল দুপুরের আগে সে ভালোভাবে চিনতই না। ক্লাসে মাঝে মাঝে চোখাচোখি হয়েছে, কিন্তু সেই চোখের ভাষা পড়তে কখনোই সচেষ্ট ছিল না। কোনো সংস্কারের বশে প্রতিরোধ শক্তি যে তাকে বিরত করেছিল তা নয়, এসব ব্যাপারে সে নিজেই নিস্পৃহ ছিল, এবং ইদানিং রাজনৈতিক চিন্তাভাবনায় সে ডুবেছিল, জীবনের এই দিকটা খেয়াল হয়নি। অথচ গতকালের ওইরকম উত্তেজনাময় ঘটনাগুলো যখন তার নার্ভ টানটান ঠিক করে, তখন এমনভাবে সে নিহত হবে কে জানতো। হেসে ফেলল অনিমেষ। জানালার দাঁড়িয়ে অনেক দিন আগে শোনা কথাটা মনে পড়ল। সে জানে না কখন মরে গেছে, কিন্তু মাধবীলতাকে সে চেনে না। ওর পারিবারিক পরিচয় তার জানা নেই। শুধু এতটুকুই মনে হয়েছে মেয়েটি নরম এবং বোকা নয়। কোনো কোনো মেয়ে বোধ হয় সহজে আত্মসমর্পণ করার জন্য জন্মায় না। মাধবীলতা এই ধরনের মেয়ে। গতকাল বিশ্ববিদ্যালয় থেকে স্টেশন পর্যন্ত হেঁটে যাওয়ার সময় অনিমেষ দেখেছে মাধবীলতার নিজস্ব কোনো চিন্তাভাবনা আছে, এবং সেটাকে গুছিয়ে স্পষ্ট ভাষায় বলার ক্ষমতাও রাখে। এরকম সতেজ ডাটো আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে কোনো মেয়েকে অনিমেষ দেখেনি। কলকাতায় এসে নীলার সঙ্গে আলাপ হয়েছে। নীলা অবশ্যই খুব ডেসপারেট মেয়ে, কোনো রকম ভিজে ব্যাপার নেই ওর, কিন্তু নীলা কখনোই আকর্ষণ করেনি ওকে। বুকের মধ্যে এমন করে কাঁপন আনে না। যে কোনো পুরুষ বন্ধুর মতো নীলার সঙ্গে সময় কাটানো যায়। তাছাড়া কয়েকটি বিশেষ ব্যাপারই নীলা মানসিকতাবদ্ধ। মাধবীলতার মতো এমন দ্যুতি ছড়ায় না। অথচ গতকাল এমন কোনো সংকেত বা ইঙ্গিত মাধবীলতা দেয়নি যে অনিমেষের এরকম হতে পারে। বরং বলা যায় মাধবীলতা সম্পূর্ণ নিরাসক্ত ভঙ্গিতে তাকে আহত করে কথা বলেছিল। অথচ যেই ট্রেনটা চলে গেল স্টেশন ছেড়ে, অমনি অনিমেষকে কেউ যেন আচমকা ছুড়ে দিল এমন এক অসীমে, যেখানে শুধুই ভেসে থাকতে হয়, ভেসে যেতে হয়। হঠাৎ অনিমেষের খেয়াল হলো সে যে মাধবীলতাকে ঘিরে এসব ভাবছে, এটা তো সমর্থন নাও করতে পারে। এমনও হতে পারে মাধবী অন্য কাউকে ভালোবাসে। কথাটা মনে হতে একটা অস্বস্তি শুরু হলো। গতকাল থেকে যে জোয়ার সব ছাপিয়ে ফুসে উঠেছিল, একটু একটু করে তা থিতিয়ে যেতে লাগলো। মাধবীলতাকে সে জানে না, এই অবস্থায় নিজেকে প্রকাশ করতে হয়তো খোলা হয়ে যেতে পারে। তাছাড়া মাধবীলতার সামাজিক এবং পারিবারিক অবস্থাও তার অজানা। কাউকে পেতে হলে তার যোগ্য হতে হয়। অনিমেষের এই প্রথম মনে হলো মানুষ হিসেবে তার যোগ্যতা কতখানি সে কখনো ভেবে দেখেনি। বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে প্রবেশের পর পড়াশোনায় মন দেওয়া সম্ভব হচ্ছে না। এখন পর্যন্ত তার আত্মবিশ্বাস আছে, ক্লাসে যা পড়াশুনো হচ্ছে তা চেষ্টা করলেই সে রপ্ত করে নিতে পারবে। কিন্তু এসব তো যোগ্যতা বিচারের প্রতিকূল মতামত সৃষ্টি করবে। এ বয়সে নিশ্চয়ই অন্য কোনোভাবে নিজেকে যোগ্য করতে পারে না। যদি অর্থনৈতিক সাফল্য তার সামাজিক পদমর্যাদার যোগ্যতার মাপকাঠি হয়, তাহলে মাধবীলতা নাগাল পাওয়া অবশ্যই দুঃসাধ্য। 22 বছর বয়সে অবশ্য ও দুটো সাফল্যের কথা চিন্তায় কখনো আসেনি। আজ মাধবীলতার জন্য সেটা সম্ভব নয়। নিজের পছন্দ মতো, কিংবা বলা যায় মনের মতো পড়াশোনায় সে চিরকাল নির্ভর ছিল।
হয়তো বাবার নির্দেশ মেনে বাংলার বদলে অর্থকরী বিষয় নিয়ে পড়াশোনা করলে আজ এসব ভাবতে হতো না। অনিমেষ হেসে ফেলল। না, এর জন্য কোনো আফসোস নেই। দেশের জন্য এককালে যে ধরনের সেন্টিমেন্ট কাজ করতো ওর মনে, ইদানিং সেটা নেই বটে, কিন্তু অন্যরকম দৃষ্টিতে দেশ এই সমাজ ব্যবস্থাকে দেখতে শুরু করেছে। ইদানিং সে বুঝতে পেরেছে যে সাধারণ মানুষ নিজেকে ভারতীয় বলে অনুভব করে না। এই ভারতবর্ষে জন্মে বড় হয়ে কেউ ভারতবর্ষ নিয়ে চিন্তা করে না। মানুষের চিন্তাভাবনা এখন তার ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির সঙ্গে জড়িত। এই দেশ নিজের অনুভূতি বা মানুষের নেই, সামাজিক ব্যবস্থার পরিবর্তন কি করে আশা করা যায়? রাজনৈতিক পার্টি একমাত্র কাছের দল, যার সঙ্গে কাজ করলেই পরিবর্তন সম্ভব। একটা বিখ্যাত ইঞ্জিনিয়ার বা ডাক্তার হওয়ার চেয়ে একজন আন্তরিক কর্মী হওয়া অনেক কাম্য মনে করে সে। কিন্তু এসব কথা মাধবীলতাকে বোঝানো যাবে কি? যদি তাকে মাধবীলতা গ্রহণ না করে, তাহলে কি ওর প্রতি অনিমেষের মনে যে অনুভূতি জন্ম নিয়েছে তা মিথ্যে হয়ে যাবে? স্লেট মোছার মতো ফেলা যায়। সেই ছেলেবেলায় সীতা তার বালক মনে যে ঢেউ তুলেছিল, যার প্রকাশ কখনোই সোচ্চার হয়নি, তা তো নেহাতি ছেলে মানুষই ছাড়া কিছু নয়। ধোয়া ধোয়া ছিল সব। কিন্তু যে অনুভূতি জলের দাগের মতো এখনও অস্পষ্ট হয়েও রয়ে গেছে, তাকে অস্বীকার করা যায়? আসলে ভালোবাসা কখনো কোনো শর্ত মেনে আসে না, আমরা তার উপর বাধা নিষেধ আরোপ করি। কেন যে এমন হয়? জীবনে আর কখনো এমন করে সময় পার করা তাগিদ অনুভব করেন অনিমেষ। আজকে প্রথম ক্লাস 12টায়, প্রায় 5 ঘন্টা সময় হাতে। একটা মিনিট কাটতে যেন 1 প্রহর লাগছে। 12টা বাজলেই মাধবীলতা দেখা পাওয়া যাবে। এখন চোখ বন্ধ করলে সেই ঝকঝকে মুখ, সামান্য নিচু মুখের ভঙ্গিমায় ধরে রাখা দীঘল চোখের চাহনি যেন বুকের গভীরে অনন্ত হয়ে মিশে যায়। দরজায় শব্দ হতেই অনিমেষ কপাট খুলল। এই হোস্টেলের কনিষ্ঠ চাকর চা নিয়ে দাঁড়িয়ে। দরজা খোলা মাত্রই ঝড়ের মতো টেবিলে চায়ের কাপ রেখে উধাও। ইদানিং বাসি মুখে চা খাওয়ার অভ্যাস হয়েছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অভ্যাস পাল্টে যায়। এই যেমন চিরকাল সে নিজের জামা কাপড় নিজেই ধুয়ে নিত, জলপাইগুড়িতে থাকার সময় অভ্যেসটা হয়ে গিয়েছিল। আগের হোস্টেলেও এর ব্যতিক্রম হয়নি, কিন্তু এখানে এসে ওই ছোকরা চাকর যখন 5 টাকার বিনিময়ে সারা মাসের কাজ করে দেবে বলল, তখন অনিমেষ রাজি হয়ে গেল। 5টা টাকা অত্যন্ত মূল্যবান ওর কাছে। তবুও ওই সময়টুকু বাঁচিয়ে আলসেমি করার বিলাসিতা এখন ভালো লাগে। এই হোস্টেলটার চেহারা অবশ্য সব দিক দিয়ে আলাদা। নিয়ম কানুনের কড়াকড়ি এখানে অনেকটাই শিথিল। আর একটা কারণ, শুধু কলেজে নয়, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এখানে আছে। এমন কেউ শুধু সন্ধেবেলায় আইন কলেজে পড়ার সুবাদে দিনে চাকরি করা সত্ত্বেও এই হোস্টেলের আবাসিক, কিন্তু সেটাকে একটা ভালো মেস ছাড়া কিছুই বলা যায় না। চায়ের কাপ শেষ করতে না করতেই দরজায় শব্দ হলো। এ ঘরে সে একা। ছাদের ওপরে এরকম নির্জন ঘর পাওয়া কপাল গুণেই সম্ভব হয়েছে। মাঝে মাঝে অনিমেষের মনে হয় ভাগ্যদেবী তাকে খানিকটা কৃপা করে থাকেন। এটা ভাবলে আত্মবিশ্বাস বেড়ে যায়। অনিমেষ দরজা খুলে দেখল দারোয়ান দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, বাবু, এক বুড্ढो আপনাকে ছুটতা है। কাহা? গেট পার बैठा है। কোন বৃদ্ধ তাকে খুঁজতে এসেছে বোধগম্য হলো না অনিমেষের। কলকাতায় এমন কোনো বৃদ্ধের সঙ্গে তার আলাপ নেই যে আসতে পারে। দারোয়ানকে বৃদ্ধকে উপরে পাঠার কথা বলতে গিয়ে মত পরিবর্তন করলো, ফেরত পাঠিয়ে দিল। তারপর ধীরে সুস্থে নিজেকে মার্জিত করে খানিকটা সময় নিয়ে একতলায় নেমে এলো। একতলায় এখন দারুণ কর্মব্যস্ততা। বিরাট চাতালে বাসন মাজা হচ্ছে সশব্দে। এই সকালেই বাথরুমে লাইন পড়ে গেছে। অনিমেষ বাইরের গেটের দিকে এগিয়ে কাউকে দেখতে পেল না। দারোয়ানটা টুলে বসে খৈনি টিপছিল। জিজ্ঞাসা করতে আঙুল দেখিয়ে দিল। অনিমেষের মনে হলো ওর বুকের মধ্যে একটা লোহার বল আচমকা লাফিয়ে শ্বাসরুদ্ধ করে দিয়েছে। নিজের চোখকে বিশ্বাস হচ্ছে না তার। কোনো রকমে শরীরটাকে টেনে নিয়ে সে কোনায় রকের দিকে গেল। বৃদ্ধ নিজেকে গুটিয়ে থামের গায়ে ঠেস দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়েছিল। তার পাশে দুটো বড় বড় ঝোল, ময়লা ধুতির উপর একটা সুতির কোট পরা। অবস্থা মোটেই সুবিধার নয়। মাথা পরিষ্কার করে কামানো বলে মুখের চেহারাটা একদম বদলে গেছে। অনিমেষ কিছুতেই মেলাতে পারছিল না। কোনো রকমে উচ্চারণ করলো, আপনি? বৃদ্ধ চোখ মেলল, ঘোলাটে চোখ। দৃষ্টি যে স্বাভাবিক নয় বোঝা যায়, এবং শরীরের কাঁপুনিটি স্পষ্ট। অনিমেষ একটু সচেতন হয়ে ঝুঁকে প্রণাম করতে যেতে একটা ইঙ্গিত দিয়ে থামিয়ে দিল। না, অসুস্থ মানুষকে প্রণাম করতে নেই।
অনিমেষ সোজা হয়ে দাঁড়াতেই শরীর শিহরিত হলো, যেন আকস্মাৎ কেউ একটানে সমস্ত ছেলেবেলাটাকে তার সামনে হাজির করলো। এই শরীরের সঙ্গে কোনো মিল নেই, কিন্তু এই কথাগুলো শুধু শরীরশেখরই অমন ভঙ্গিতে বলতে পারে। কিন্তু দাদুরই কি চেহারা হয়েছে! গত দ্বিতীয় সপ্তাহ যে জলপাইগুড়ি কিংবা স্বর্গছেরা থেকে কোনো চিঠিপত্র পায়নি, কিন্তু শরীরশেখরের মতো মানুষ দুটো ঝোলা নিয়ে মাথা কামিয়ে নোংরা পোশাকে ঘুরে বেড়াবেন কল্পনাতেও আসে না। অনেকগুলো প্রশ্ন এখন জিভে, কিন্তু অনিমেষ নিজেকে সামলে নিল। সে গম্ভীর গলায় বলল, আপনি হাঁটতে পারবেন? আমি তো হেঁটেই এলাম, শরীরশেখর জানালেন। অনিমেষ জানে শত অসুস্থ হলেও দাদু তা নিয়ে ইনিয়ে বিনিয়ে কিছু বলার মানুষ নয়। সে দুটো ঝোলা কাঁধে নিয়ে দাদুর হাত ধরল। উঠুন। শরীরশেখর ক্লান্ত চোখে তাকালো। তোমার ঘর কদ্দূর? ততক্ষণে শরীরশেখরের শরীরে কম্পন অনিমেষ প্রবলভাবে অনুভব করছে। এ অবস্থায় ওকে 3 তলায় নিয়ে যাওয়া সম্ভব হবে না, কিন্তু তাছাড়া হোস্টেলে অন্য কোনো ব্যবস্থা নেই। অনিমেষ বলল, 3 তলায়। আপনি আস্তে আস্তে উঠুন। হাতের মুঠোয় উত্তাপ লাগছে। শরীরশেখরের জ্বর এসেছে অবশ্যই। এই শরীর নিয়ে অনিমেষে হোস্টেল খুঁজে এলেও এটাই বিস্ময়ের কথা। উনি আসবেন এ খবর কেউ তাকে জানায়নি। অনিমেষের মনে হলো এমন কিছু ঘটনা ঘটেছে যার জন্য শরীরশেখর চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু মাথা নেড়া কেন? আর যে লোকটি কলকাতায় দীর্ঘকাল আসেনি, তার পক্ষে তা হাঁটা সম্ভব নয়। সেই লম্বা চওড়া শরীরটা এখন কেমন গুটিয়ে ছোট হয়ে এসেছে। যাকে একদিন বিশাল মনে হতো, এখন তিনি অনিমেষের কাঁধের নিচে মুখ নামিয়েছে। অদ্ভুত একটা কষ্ট হচ্ছিল অনিমেষের। হোস্টেলের যারা নিচে এসেছিল বিভিন্ন দরকারে তারা অবাক হয়ে দেখছে। একটি ছেলে এগিয়ে এসে বলল, অনিমেষবাবু, ওকে কি আপনার ঘরে নিয়ে যেতে চাচ্ছেন? অনিমেষ দেখল ওর পাশে ঘরের ছেলে তমাল খালি গায়ে লুঙ্গি পরে দাঁড়িয়ে। সে বলল, হ্যাঁ, কিন্তু উনি কি উপরে যেতে পারবেন? সঙ্গে সঙ্গে অনিমেষ সিদ্ধান্ত নিয়ে নিল। সে ঝোলা দুটো তমালের দিকে এগিয়ে বলল, এটা ধরুন প্লিজ। তমাল ঝোলা দুটো নিতেই সে একটু ঝুঁকে শরীরশেখরকে দুহাতে তুলে নিল। ব্যাপারটা এমনভাবে ঘটলো যে শরীরশেখর চমকে উঠে প্রতিবাদ করলেন, আরে তুমি ভেবেছ কি আমি ঠিক যেতে পারবো? হাঁটতে হাঁটতে অনিমেষ বলল, পারতেন, কিন্তু এভাবে যাওয়া আরও সহজ হবে। আপনি চুপ করে থাকুন। অত বড় মানুষটাকে কোলে করে তুলতে অনিমেষের নিঃশ্বাস অস্বাভাবিক হয়ে আসছিল। এককালের দশাসই চেহারাটা এখন যতই গুটিয়ে যাক, তবু তার ওজন কম নয়। সিঁড়ি ভেঙে ওঠার সময় অনিমেষের নিজের পায়ে আবার সেই যন্ত্রণা বোধ হলো। মাঝে মাঝে জিরিয়ে নেওয়ার ইচ্ছে হচ্ছে, কিন্তু সেটা করতে গেলে দাদুর কাছে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা আছে। সেটা সে কোনো মতেই করতে রাজি না। শরীরশেখর নাতির হাতে নিজেকে ছেড়ে দিয়েছে। তার বোধ ক্রমশ আচ্ছন্ন হয়ে আসছিল। অনেক পথ এই সই নিয়ে ভ্রমণের ফলে তার চিন্তাশক্তি শিথিল হয়ে পড়েছিল। অনিমেষের হাতে তিনি নিরাপদ, এই বোধটুকু তাকে আরও নিশ্চিন্ত করে ফেলায় তিনি বললেন, একটা কাল ছিল যখন তুমি আমার কোলে উঠতে, আমার কাঁধে চেপে ঘুরে বেড়াতে, আর এমন একটা কাল এলো যখন আমি তোমার কোলে চেপে উঠেছি। বিধাতার কি নিয়ম, সব শোধবোধ হয়ে গেল। নিজের বিছানায় দাদুকে শুইয়ে না দেওয়া পর্যন্ত অনিমেষের পক্ষে কথা বলা সম্ভব ছিল না। হালকা হলো মনে হলো, ওর বুকটা টনটন করছে। ঘন ঘন বাতাস নিচ্ছিল সে। নিতে গিয়ে লক্ষ্য করলো সমস্ত ঘর অগোছালো, ময়লা জামা প্যান্ট থেকে শুরু করে কাগজপত্র এলোমেলো ছড়ানো। এরকম ঘরে শরীরশেখর কখনো বাস করেনি, এবং চেতনা ঠিক হলেই তিনি অনিমেষকে অবশ্যই এর জন্য ভৎসনা করবেন। সে অবস্থাতেই দ্রুত হাতে ঘরটাকে ঠিক করে ফেলল। শরীরশেখরের বোধ হয় দীর্ঘদিন পর বিছানা পেয়ে আরাম বোধ করছে, কারণ বালিশে মাথা রাখা মাত্রই তিনি নেতিয়ে গেলেন। চোখ বন্ধ, ঘুম ঘুম ভাবটা বোঝা যায়। কপালে হাত রেখে অনিমেষ এবার নার্ভাস হয়ে পড়ল। থার্মোমিটারের সঙ্গে নেই, কিন্তু জ্বরটা যে বেশ জোরালো তা বুঝতে অসুবিধা নেই। তমাল ঝোলা দুটো টেবিলের নিচে রেখে চুপচাপ দেখছিল। এবার জিজ্ঞাসা করলো, জ্বর নাকি? হ্যাঁ, 2-3 হতে পারে। অনিমেষ অন্যমনস্ক হয়ে বলল, আপনার কে হন উনি? মাথা নাড়ল অনিমেষ। হ্যাঁ, আমার ঠাকুরদা। তমাল ব্যস্ত হলো, তাহলে তো দেরি করা ঠিক নয়, আপনি ডাক্তার ডেকে নিয়ে আসুন। এই হোস্টেলেও একজন বাধা ধরা ডাক্তার আছে। অমনোযোগী হওয়ার ফলে তার সম্পর্ক ছেলেদের বিস্তর নালিশ, কিন্তু বিনা পয়সায় দেখানো যায় বলে ব্যবস্থাটা সকলে মেনে নিয়েছে। তাকে খবর দিয়ে আসতে বলা হলে দেরি হবে সেটা জানে। তার চেয়ে হোস্টেলের পাশেই গ্রে স্ট্রিটের মোড়ে একজন ডাক্তার প্রায়ই সে লক্ষ্য করে থাকে, তাকে ডাকলেই ভালো হয়। ভদ্রলোকের চেম্বারে বেশ ভিড় হয় তখন তিনি নিশ্চয়ই ভালো ডাক্তার,
কিন্তু দাদুকে এই অবস্থায় একা ফেলে যেতে মন চাইছে না। ব্যাপারটা বুঝতে পেরে তমাল বলল, আমি আছি, আপনি তাড়াতাড়ি করুন। কৃতজ্ঞ হলো অনিমেষ। মানুষকে বিচার করে একটা সিদ্ধান্তে আসা কখনো উচিত নয়। একটা মানুষের অনেকগুলো মুখ থাকে, আর প্রতিটি স্বতন্ত্র ধরনের। একটিকে দেখে অন্যটিকে ধারণা করতে গেলে ঠকতে হয়। তমাল ডিগবয়ের ছেলে, অবস্থাপন্ন। পাউডার সেন্ট ছাড়া কোনোদিন ওকে বেরোতে দেখেনি অনিমেষ। হোস্টেলে চাকর বাকরদের টাকা ছড়িয়ে হাতে রেখেছে। এরকম বড় লোকের দুলালের আদৌ পছন্দ করতো না অনিমেষ, তাই যত সম্ভব এড়িয়ে চলতো। প্রায় সমবয়সী হলেও তমাল তাকে বাবু বলে সম্বোধন করে ডাকটা কানে লাগে। বোধহয় নৈকট্য স্থাপন করতে না চাওয়ার এটা ছোট্ট চেষ্টা। অথচ আজ দাদুকে নিয়ে সে যখন বিব্রত, তখন অন্য ছেলেদের আগে তমালই সাহায্যের হাত বাড়িয়ে দিল। একটা সেনের চেম্বারে এই সকল 3-4 জন লোক প্রতীক্ষায় আছে। ভদ্রলোক এখনও আসেননি। অনিমেষ অধৈর্য হয়ে পড়েছিল। হঠাৎ ওর খেয়াল হলো তার নতুন হোস্টেলের ঠিকানায় দাদু পেলেন কি করে। মহিতোষ জানেন খুবই সম্প্রতি, এবং জেনেই তিনি শরীরশেখরকে জানিয়ে দেবেন এটা ভাবা যায় না। ইদানিং দাদুকে সে অনিয়মিত চিঠি দিচ্ছিল। কোনো আগের হোস্টেল ছাড়তে হলে সে বিষয়ে সবিস্তারে জানিয়ে চিঠি দেবে করছিল, কিন্তু দেওয়া হয়নি। মহিতোষের পাঠানো আগের মাসের টাকাটা পুরান হোস্টেলের ঠিকানায় এসেছে। তাহলে দাদু কি ওখানে গিয়েছিল? তার নতুন ঠিকানা ওখান থেকে সংগ্রহ করেছে? অনিমেষের খুবই অস্বস্তি লাগছিল। এর মধ্যে চেম্বারে রোগীদের উপস্থিতি বেড়ে গেছে। খবরের কাগজের পাতা, বিভিন্ন জার্নাল অনেকের হাতে হাতে। কিছু পরে এক পৌর ভদ্রলোককে ঢুকতে দেখে সবাই ব্যস্ত হয়ে উঠল। তিনি কোনো দিকে না থেকেই ভেতর ঘরে ঢুকে গেলেন। অনিমেষ উঠে তার সঙ্গে কথা বলার জন্য পা বাড়াতে একটা লোক বাধা দিল। অপেক্ষা করুন, উনি স্লিপ অনুযায়ী ডাকবেন। স্লিপ? অনিমেষের খেয়াল হলো রোগীরা এসেই নিজের নাম লেখা কাগজে ওই লোকটির হাতে ধরিয়ে দিচ্ছিল। সেটা যে এতখানি প্রয়োজন তখনও খেয়াল করেনি। 3-4 জনের পরেই সে এখানে এসেছে। নতুন করে স্লিপ দিতে গেলে অনেক পিছিয়ে যেতে হবে। ব্যাপারটা বলতেই লোকটা জানালো, কিন্তু আমি কি করব বলুন? কেউ যাতে রাগ না করতে পারে, তাই ডাক্তারবাবু এই নিয়ম করেছে। কিন্তু আপনি তো দেখেছেন আমি অনেক আগে এসেছি। সে কথা অন্য লোক মানতে চাইবে কেন? বেশ, আমি তো রোগ দেখাতে আসিনি। ওকে আপনি বলুন, আমি শুধু একটা কথা বলবো। অনিমেষ আবেদন করলো, না মশাই, ওসব ভাওতা দিয়ে ঢুকে অনেকেই রোগের কথা বলে। লোকটা সামনে থেকে সরে গিয়ে স্লিপ সাজাতে লাগলো। সঙ্গে সঙ্গে মাথায় রক্ত চড়ে গেল অনিমেষের। দ্রুত পা চালিয়ে ছোট ঘর থেকে ভিতরে ঢুকে পড়ল। পেছনের লোকটা প্রথমে হকচকিয়ে গিয়ে শেষতক সামনে নিয়ে হা হা করে ছুটে দিল। অনিমেষ ব্যাপারটাকে আমলে না নিয়ে সামনে তাকে দেখলো পৌর ভদ্রলোক ধূপকাঠি জেলে চোখ বন্ধ করে কিছু আওড়াচ্ছেন। ব্যবসা শুরু করার আগে ঠাকুর প্রণাম বোধ হয়। অনিমেষ একটু অপেক্ষা করে বলল, মাফ করবেন, আমি 3 জনের পর এসেছি, কিন্তু স্লিপ দেওয়ার নিয়মটা জানতাম না। অথচ একজন ডাক্তারের প্রয়োজন খুবই, তাই আইনটা ভাঙতে হলো। ভদ্রলোক বিস্মিত হয়ে একবার দেখে শেষে মাথা নেড়ে লোকটিকে জিজ্ঞেস করলো, ব্যাপার কি? লোকটি বলতে যাবার আগে অনিমেষ বলল, আমার দাদু অত্যন্ত অসুস্থ, কাছেই, আপনাকে একবার যেতে হবে। ইম্পসিবল। পৌর খুব বিরক্ত হলো। সকালে এত রুগী ফেলে আমি কলেজ যেতে পারবো না। ইউ ফাইন্ড সাম আদার ডক্টর। আপনার 10 মিনিটও ব্যয় হবে না। অনুগ্রহ করে চলুন। এখানে আর কে ডাক্তার আছে আমি জানি না। কেন যে সময় নষ্ট করছেন? 10 মিনিটে আমি 3টা পেশেন্ট দেখতে পারবো। প্লিজ গো আউট। হাত বাড়িয়ে দরজা দেখিয়ে দিলেন ডাক্তার। জেদ চেপে গেল অনিমেষের। সে টেবিলের প্রান্তে 2 হাত ধরে বলল, কিন্তু আমার দাদু খুব অসুস্থ, আপনাকে যেতে হবে। যেতে হবে? গায়ের জোর দেখাচ্ছেন? ডাক্তারের কপালে ভাঁজ পড়ল। যদি তা মনে করেন তাহলে তাই। আমি আপনাকে পুলিশে হ্যান্ডওভার করতে পারি, তা জানেন? আপনি আমার কাজে বাধা সৃষ্টি করার ভয় দেখাচ্ছেন। আপনি যাই বলুন, যাই ভাবুন, সেটা পরে ভাববেন। 10 মিনিট যদি ব্যয় করেন তাহলে এমন কিছু মহাভারত অশুদ্ধ হবে না। আপনি যদি চান তাহলে বাইরের ভদ্রলোকদের কাছে আমি সময়টা চেয়ে নিতে পারি। নো, নেভার। একবার কলে গেলে সেটা উদাহরণ হয়ে থেকে যাবে। আমি দুপুরে যাওয়ার সময় দেখে যেতে পারি। তখন যদি পেশেন্ট মরে যায়, কান্ট হেল্প। আপনি কিন্তু আমাকে উত্তেজিত করছেন। অনিমেষের চোখ মুখ লাল হয়ে উঠল। হোস্টেলের ছেলেরা জানলে আপনি বিপদে পড়বেন। হোস্টেল? এর মধ্যে হোস্টেল আসছে কোত্থেকে? আমি হোস্টেলে থাকি, সেখানে আপনাকে যেতে হবে। চিরকাল যেভাবে টাকা রোজগার করে এসেছেন, এবারও তার ব্যতিক্রম করতে হবে। সমাজ সংস্কারক মনে হচ্ছে, কমিউনিস্ট নাকি? আপনি মিছিমিছি কথা বাড়াচ্ছেন। কি আশ্চর্য, এত ডাক্তার থাকে, আমাকে নিয়ে এত টানা হেঁচড়া কেন? আপনার পেশেন্টের সিরিয়াস ব্যাপার হলে হাসপাতালে রিমুভ করুন। সেটা ওকে দেখে আপনি বলবেন। বয়স হয়েছে, খুব জ্বর, মনে হচ্ছে ভীষণ দুর্বল। রোগটা বুঝতে পারলে আপনার কাছে আসবো কেন? নীল, উঠুন, প্রায় ধমকে সরে বলল। ভদ্রলোক নার্ভাস হয়ে গেল। অনিমেষ ততক্ষণে চেম্বার ছেড়ে ভিজিটার্স রুমে এসে দাঁড়িয়েছে।
ওদের উত্তেজিত কথাবার্তা এখানকার মানুষগুলো নিশ্চয়ই শুনেছেন, কারণ তারা অবাক চোখে অনিমেষকে দেখেছে। অনিমেষ হাত জোর করে বলল, দেখুন, আমি আপনাদের কাছে 10 মিনিটের জন্য ডাক্তারবাবুকে নিয়ে যাচ্ছি। আমার দাদু অত্যন্ত অসুস্থ, হয়তো আপনাদের একটু অসুবিধা হবে, কিন্তু দয়া করে মার্জনা করবেন। কেউ কেউ উসখুস করলো, মুখে আপত্তি প্রকাশ করলো না। মিনিট 2-এর মধ্যে অনিমেষ ডাক্তারবাবুকে নিয়ে হোস্টেলে পৌঁছে গেল। ভদ্রলোক শেষ পর্যন্ত চেম্বার থেকে বেরোবেন কিনা এই সন্দেহ ছিল, কিন্তু হোস্টেলের নাম করতে এতটা কাজ হবে বোঝা যায়নি। হাঁটতে হাঁটতে ভদ্রলোক বলল, হোস্টেলে থাকেন সে কথা প্রথমে বললেই হতো। কেন? কিছু মনে করবে না, হোস্টেলের ছেলেরা দলবদ্ধ হয়ে খুব রাগারাগি করে। আপনাদের তো একজন ভালো ডাক্তার আছে। তিনি এত তাড়াতাড়ি আসতে পারতেন না। ঘরে ঢুকে অনিমেষ অবাক হলো। তমাল শরীরশেখরের কপালে জলপট্টি লাগিয়ে পাশে বসে মাথায় পাখা দিয়ে হাওয়া করছে। ওদের দেখে উঠে দাঁড়িয়ে বলল, মনে হচ্ছে জ্বরটা আরও বেড়ে গেছে। কাল বিলম্ব না করে ডাক্তার পরীক্ষা করতে বসে গেলেন। ওরা চুপচাপ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। অনিমেষ ভাবল, এবার তমালকে ছুটি দেওয়া উচিত। কথা বলতে গিয়ে সংকোচ হলো। কেউ যদি খুব আন্তরিক হয়, তার সঙ্গে ভদ্রতা করাটা অনেক সময় অত্যন্ত বেমানান। ডাক্তার বেশ কিছুক্ষণ পরীক্ষা করার পর ব্যাগ খুলে একটা সিরিঞ্জ বের করে ইঞ্জেকশন দিল। সামান্য যে একটু ব্যথাটুকু লাগলো, তাতেই দাদুর চোখ খুলে আবার বন্ধ করে দিল। অনিমেষ বুঝতে পারছিল যে ওর চেতনা আর নাই। হঠাৎ খুব ভয় করতে লাগলো অনিমেষের। যদি কিছু হয়ে যায়। দাদু নিয়ে কথা ভাবতেই বুকে কাঁপুনি এসে গেল। এই মানুষটার কাছে সে এমনভাবে ঋণবদ্ধ যে একে ছাড়া কিছু ভাবা অসম্ভব। তার সমস্ত ছেলেবেলা এই মানুষটা নিজের ইচ্ছে মতো সাজিয়ে দিয়েছে। তার চিন্তা, মানসিক প্রকাশ এর দ্বারা নিয়ন্ত্রিত হয়েছিল একসময়। এখন এটা যতই নিজের পথে চলুক, মূল ব্যাপারটায় দাদু এখনও জড়িয়ে আছে। অনেকদিন পর সেই ছোটোবেলার স্মৃতিটা ভেসে এলো। কোনো আশঙ্কার সামনে দাঁড়ালে একটা লাইন স্মরণ করে কপালে 3 বার মা অক্ষর লিখে চোখ বন্ধ করে প্রণাম করত। ছেলেবেলায় এটা দারুণ কাজ করত। নিজের অজান্তে অনিমেষ এতদিন পর তার পুনরাবৃত্তি করল। ও ভগবতে রামকৃষ্ণ নম। রামকৃষ্ণদেব সম্পর্কে তার আগ্রহ বা ভক্তির কোনো প্রকাশ কলকাতায় এসে ঘটেনি। দক্ষিণেশ্বরে যাওয়ার কোনো প্রয়োজন সে অনুভব করেনি। মার্কস এবং লেনিন পড়ার সময় এইসব সংস্কারগুলোকে নির্মমভাবে সরিয়ে দিয়েছে। একজন মাও সে তুং কিংবা হোচিমিনের জীবনও অন্ধ ধর্মবিশ্বাসের কোনো প্রয়োজন নেই। অথচ রক্তে ডুবে থাকা এই সংস্কার হঠাৎ নিজের অজান্তে বুশ করে মাথা তুলল। কাঁধে হাতের স্পর্শ পেতেই সজাগ হলো অনিমেষ। তমাল বলল, ভয় পাবেন না, উনি জলে পড়েনি। ডাক্তার কোনো কথা বলছিলেন না। এর মধ্যে প্রায় 15 মিনিট চলে গেছে। শেষ পর্যন্ত পালস দেখে ভদ্রলোক সহজ হয়ে ঘাড় ঘুরিয়ে অনিমেষকে বলল, মনে হয় খুব টর্চার করেছেন। ইঞ্জেকশনটায় কাজ হয়েছে, এখন স্বাভাবিকভাবে ঘুমোবেন। আমি যে ওষুধটা লিখে দিচ্ছি সেগুলো খাইয়ে কাল রিপোর্ট করবেন। প্রেসক্রিপশনটা লেখার সময় অনিমেষ জিজ্ঞেস করলো, ভয়ের কিছু আছে? ডাক্তার লেখা শেষ করে বলল, ছিল। হরলিক্স, বিস্কুট আর মিষ্টি ফল ছাড়া আজকে কিছু দেওয়ার দরকার নেই। মনে হচ্ছে 3-4 দিন কিছুই খাননি, খুব পরিশ্রম করেছে। আচ্ছা চলি। প্রেসক্রিপশন হাতে নিয়ে অনিমেষ ড্রয়ার খুলে টাকা বের করতে জিজ্ঞেস করলো, আপনার ফিস কত? আমি ঠিক জানি না। ভদ্রলোক খানিকক্ষণ তাকিয়ে বলল, পড়ো না চাকরি করো? পড়ি। আমি চেম্বার 32 টাকা নিই, কলে গেলে ডাবল হয়। আমাকে টাকা দেখাতে এসো না ছোকরা, 10 টাকা দাও। বিস্মিত অনিমেষ হাত থেকে একটা 10 টাকার নোট তুলে নিয়ে বলল, ক্লাস কামাই করো? অন্তত একটা দিন একে সবসময় চোখে রাখা দরকার। ঘর থেকে বেরোতে গিয়ে বলল, আর হ্যাঁ, তোমার রাস্তাটা সবাইকে শিখিয়ে দিও না। তমালোকে পৌঁছাতে নিচে নেমে গেলে অনিমেষ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। আরেকবার মানুষের অন্যরকম মুখ দেখল সে। ওষুধপত্র আনিয়ে অনিমেষ দাদুর পাশে বসে বাতাস করছিল। সকালে যে সময়টা কাটছিল না সেটা এখন দৌড়ে যাচ্ছে। এখন দুপুর, হোস্টেল ফাঁকা। 12টার ক্লাসটা করা হলো না। আজ সকালে যে তাগিদ বুকের মধ্যে ছটপট করছিল সেটা এখন মিইয়ে গেছে। মাধবীলতাকে দেখার ইচ্ছার চেয়ে এখন বৃদ্ধের পাশে বসে থাকতে বড় আরাম হচ্ছিল। দাদুর কথাটা মনে পড়ল। সব শোধবোধ হয়ে গেল। মাথা নাড়ল অনিমেষ। না, কখনোই শোধ হয় না। দুপুর ঘন হলে শরীরশেখর চোখ খুলল। নাতিকে দেখে ধীরে ধীরে বললেন, অনি, তোমাকে খুব কষ্ট দিলাম না? অনেকদিন পর অনিমেষ ঝরঝর করে কেঁদে ফেলল। বুকনুট চ্যানেলটির সাথে থেকেও সাবস্ক্রাইব করো। নেক্সট পর্ব শোনার আমন্ত্রণ রইল।